বাংলাদেশের রাজনীতির সমীকরণের সবকিছু গিয়ে এখন ঠেকছে অর্থনীতিতে। সদ্য পদত্যাগ করা রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন তিনি পদত্যাগ করার পর তার বিষয়ে নানা আলোচনা সমালোচনা চলছে। যে জিনিসটা বলা হচ্ছে যে তিনি রাষ্ট্রপতি পদে থাকার আগে যদি ওনার বিষয়ে কোনো অনিয়ম থেকে থাকে বা ওনার বিরুদ্ধে যদি কোনো দুর্নীতি থেকে থাকে, তাহলে তার বিচারের দাবি উঠছে বিভিন্ন মহল থেকে। শুক্রবার উনি পদত্যাগ করেছেন। এরপর থেকে সামাজিক যোগাযোগ মাধ্যম, সংবাদ মাধ্যম সব জায়গায় উনি আলোচনায় আছেন। তো এই আলোচনার একটি তো রাজনৈতিক দিক আছেই। তো অর্থনৈতিক দিকটা আসলে কি? আমরা জানি যে এই মুহূর্তে বাংলাদেশের সবচেয়ে আলোচিত একটি আর্থিক প্রতিষ্ঠান হচ্ছে ইসলামী ব্যাংক, এবং এই ইসলামী ব্যাংকের যে দখল প্রক্রিয়াটা ছিল ২০১৭ সালে, সেটা নিয়েও ব্যাপক আলোচনা সমালোচনা হয়েছিল। তার রেশ কিন্তু এখনো কাটেনি। এবারে সদ্য পদত্যাগ করা রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের বিষয়ে যে কথাটি বলা হচ্ছে যে উনি ২০১৭ সালে ইসলামী ব্যাংকের পরিচালক হিসেবে যোগ দিয়েছিলেন। কোন কোম্পানির পক্ষ থেকে উনি ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদে এসেছিলেন? জেএমসি বিল্ডার্স লিমিটেড। এই প্রতিষ্ঠানটি বাংলাদেশের বিতর্কিত শিল্প গ্রুপ এস আলমের একটি অঙ্গ প্রতিষ্ঠান। বাংলাদেশ ব্যাংকেরই একটি তদন্তে এই জিনিসটা প্রমাণিত হয়েছে। তিনি সেই প্রতিষ্ঠানের মনোনীত একজন পরিচালক হিসেবে ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদে স্থান করে নিয়েছিলেন। এরপর উনি ব্যাংকটির ভাইস চেয়ারম্যানের দায়িত্ব পালন করেছিলেন। পাশাপাশি উনি নিরীক্ষা কমিটির সদস্যও ছিলেন। তার মানে হচ্ছে ইসলামী ব্যাংকের অনেকগুলো দায়িত্ব আসলে ওনার ঘাড়ে ছিল। ঠিক ওই সময়টাতেই ইসলামী ব্যাংকের যে অনিয়ম দুর্নীতি হয়েছে, সেগুলো থেকে আসলে উনি কোনোভাবেই নিজেকে আড়াল করতে পারা বা নিজেকে দোষ মুক্ত রাখার আসলে দাবি করতে পারেন না। ৫ আগস্ট পরবর্তী ২০২৫ সালে ইসলামী ব্যাংকের পক্ষ থেকে একটি মামলা করা হয়েছে, যে মামলাতে ওনাকেও আসামি করা হয়েছিল বা ওনার নাম ছিল। উনি তো এখন সে পদে নেই, সে পদ ছেড়ে দিয়েছেন। তাহলে এখন ওনাকে আসলে বিচারের মুখোমুখি করা হবে কিনা বা সেই অভিযোগগুলো খতিয়ে দেখা হবে কিনা, যে আসলেই যে অভিযোগগুলো এসছে উনি সেই অভিযোগের রেসপন্সিবল কিনা, সেই বিষয়টা আসলে এখন খুব আলোচনায় চলে আসছে। এবং উনি যখন ইসলামী ব্যাংকের দায়িত্ব পালন করেছিলেন, ঠিক সেই সময়ই মানে রাষ্ট্রপতির দায়িত্ব নেওয়ার আগ পর্যন্ত তিনি ইসলামী ব্যাংকের দায়িত্বে ছিলেন এবং সবশেষ তিনি ভাইস চেয়ারম্যান হিসেবে সেখানে দায়িত্ব পালন করছিলেন। ওনার সময় ইসলামী ব্যাংকে ব্যাপক অনিয়মের অভিযোগ আছে বলে শোনা যাচ্ছে। অনেকগুলো গণমাধ্যমে ইতিমধ্যেই প্রতিবেদন এসছে যে ওই সময়ে উনি যখন যোগদান করেছিলেন তখন ইসলামী ব্যাংকের খেলাপি ঋণ ছিল ৩% মতো কাছাকাছি। এর পরবর্তীতে ঋণের নামে যেই রকমের অনিয়ম দুর্নীতি হয়েছে, প্রায় ১,০০,০০,০০,০০,০ টাকা ঋণের এখানে জালিয়াতি হয়েছে বলে অভিযোগ আছে। তো সেইখানে পরবর্তীতে ইসলামী ব্যাংকের খেলাপি ঋণের পরিমাণ ওনার সময়ে হয়তো এটা ৩০% বেশি ছাড়িয়ে গেছে। এখন বর্তমানে এটা ৫০% বেশি আসছে। তো এই যে ওনার টেনিউরটায় যেহেতু ব্যাংকের পরিস্থিতি খারাপ হয়েছে এবং ব্যাংক থেকে ঋণের নামে জালিয়াতি হয়েছে, উনি যেহেতু ব্যাংকের ভাইস চেয়ারম্যান ছিলেন এবং অডিট কমিটির সদস্যও ছিলেন, এবং উনি যেই কোম্পানির মনোনীত পরিচালক ছিলেন সেই কোম্পানির যে মাদার কোম্পানি এস আলম গ্রুপ, তার বিরুদ্ধেই আসলে এই ব্যাংকটিতে এই ধরনের অনিয়মের অভিযোগ এসছে। তো সুতরাং এই অবস্থায় উনি নিজেকে এখান থেকে আসলে কিভাবে দায় এড়াতে পারবেন এটা আসলে বলা মুশকিল। যদিও এখন একটা সাংবিধানিক বিতর্ক চলছে। উনি যেহেতু রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করেছিলেন, সুতরাং এই সাংবিধানিকভাবে উনি আসলে কোনো ধরনের অভিযোগের মুখোমুখি পড়বেন কিনা বা ওনার বিষয়ে কোনো তদন্ত হবে কিনা। ইতিমধ্যেই বাংলাদেশ ব্যাংক এটা জানিয়ে দিয়েছে যে তারা রাষ্ট্রপতির বিরুদ্ধে কোনো তদন্ত করবেন না। আসলে এখানে একটি বিষয় আছে, সেটা হচ্ছে যে বাংলাদেশ ব্যাংক কখনো আসলে ব্যক্তির বিরুদ্ধে তদন্ত করে না। ব্যক্তির দুর্নীতি অনিয়ম এগুলো তদন্ত করার জন্য সরকারি অন্যান্য সংস্থা আছে। বাংলাদেশ ব্যাংক প্রতিষ্ঠানের বিরুদ্ধে তদন্ত করে, এবং সেগুলো আর্থিক প্রতিষ্ঠান, যে কোনো ধরনের আর্থিক প্রতিষ্ঠান, সেটা ব্যাংক হতে পারে, এনবিএফআই হতে পারে, বা অন্যান্য যে সমস্ত আর্থিক প্রতিষ্ঠান আছে যেগুলো বাংলাদেশ ব্যাংকের আইনের ভিতরে কাভার করে। তো যে কারণে মুখপাত্র রোববার এই কথাটি সাংবাদিকদের বলেছেন যে যদি কোনো প্রতিষ্ঠানের তদন্ত করতে গিয়ে কারো নাম পাওয়া যায়, তাহলে সেই ক্ষেত্রে তারা সেটা ব্যবস্থা নিতে পারবেন বা সেইখানে কি ধরনের আইনি ব্যবস্থা নেওয়া যায় সেইটার সুপারিশ বাংলাদেশ ব্যাংক করতে পারবে। বাংলাদেশের কে যদি আমরা দুর্নীতিমুক্ত, অনিয়ম মুক্ত এবং আর্থিক খাতের স্বচ্ছতা যদি নিশ্চিত করতে চাই, তাহলে বরাবর যে জিনিসটা বলা হয়েছে যে আসলে বিগ ফিশ যারা ছিলেন আর্থিক খাতের অনিয়মের সাথে জড়িত,
তাদের বিষয়ে আসলে কোনো না কোনো ধরনের দৃষ্টান্তমূলক ব্যবস্থা নিতে হবে। এখন পর্যন্ত বাংলাদেশের ইতিহাসে এরকম দেখা যায় না যে বড় বিগ ফিশের বিরুদ্ধে কোনো রকমের ব্যবস্থা নেওয়া হয়েছে। কিন্তু আমরা যদি চায়না দেখি, কোরিয়া দেখি বা জাপানে দেখি, তাহলে সেখানে কিন্তু অসংখ্য উদাহরণ আছে যে রাষ্ট্রের অনেক বড় বড় কর্তা ব্যক্তিরা কিন্তু অনিয়ম দুর্নীতির কারণে ফেঁসে গিয়েছেন এবং ফেঁসে গিয়ে তাদেরকে শাস্তির মুখোমুখি হতে হয়েছিল। তো আমরা আশা করি যে বাংলাদেশও সেই দিকেই কোনো ধরনের মানে উদাহরণ তৈরি করবে। আর্থিক খাতে যারাই অনিয়মের সাথে জড়িত ছিল, আহ, স্বচ্ছ এবং নিরপেক্ষ তদন্তের মাধ্যমে সেগুলো বেরিয়ে আসবে এবং পরবর্তীতে তারা শাস্তির মুখোমুখি হবেন। আজকে এই পর্যন্তই। এতক্ষণ ধৈর্য ধরে আমার কথা শোনার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ।